আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আজকে আমরা আপনাদের সামনে নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম শামসুল আরেফিন সাহেবের সাথে। স্যার, আপনি কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনসিসি ব্যাংক তো স্যার সেই 90 দশকের শুরুতে স্যার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। তো স্যার সেই উদ্দেশ্যে ব্যাংকটা করা হয়েছিল, আপনার কাছে কি মনে হয় সেই উদ্দেশ্যে আপনারা কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন? থ্যাংক ইউ। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের ব্যাংকিং সম্পর্কে, আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে ফিনান্সিয়াল এক্সপ্রেসের পাঠকদের কাছে তুলে ধরার জন্য। আপনারা জানেন যে আমরা এই বছর আজকেই আমাদের 33 বছর প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করছি। এই 33 বছরে শুরুর দিকে ব্যাংক আপনার 1985 সালে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি হিসাবে যাত্রা শুরু করেছিল। তারপর 1993 সালে মূলত এটা একটা ব্যাংকের লাইসেন্স দিয়ে পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে, এবং তখন শুরুর দিকে ব্যাংক অনেকটাই বলা যায় যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, ক্ষুদ্র ব্যবসায় এবং মাঝারি সাইজের কর্পোরেট কাস্টমারদেরকে ফোকাস দিত। পরবর্তীতে গত 7-8 বছর ধরে আমরা মূলত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান এবং ম্যানুফ্যাকচারিং কনসার্ন বড় কর্পোরেট হাউসগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি। কাজেই আমাদের ব্যাংকে শুরুই হয়েছিল যে উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের জন্য ব্যাংকিং সার্ভিসটাকে আরও প্রসারিত করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে গেছি। আমাদের শুধু ফোকাসটা শিফট হয়েছে একটা সময় ক্ষুদ্র মাঝারি, এখন আমরা ক্ষুদ্র মাঝারির থেকে সরে আসিনি, ক্ষুদ্র মাঝারি আমাদের ফোকাস রয়েছে, কিন্তু আমাদের প্রায়োরিটি যেটা অর্থনীতির জন্য প্রায়োরিটি সেক্টর, আমাদের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে বেশি ফোকাস দিচ্ছি। স্যার, আপনাদের স্যার বললেন সেটা হচ্ছে যে আপনারা এক ধরনের একটা শিফটে চলে আসছেন, মানে একটা আপগ্রেডেশন হয়েছেন আপনাদের, যেখানে ক্ষুদ্র মাঝারি থেকে আপনারা এখন কর্পোরেট ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করছেন। ইটস ইজ এ গুড থিং। স্যার, এটা ইন্ডিকেট করে যে আপনারা আস্তে 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 গ্র্যাজুয়ালি সামনের দিকে আগাচ্ছেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, ব্যাংকিং সেক্টর স্যার এক ধরনের একটা, আমি বলবো এটাকে আস্থার একটা সংকট আমরা লক্ষ্য করতেছি বেশ কয়েক বছর ধরে। বেশ কিছু ব্যাংকের খুব বাজে পারফরমেন্সের কারণে এটা মার্কেটে আরও স্পিল ওভার ইম্প্যাক্ট পড়েছে। স্যার, সেই জায়গা থেকে আমরা যেহেতু মার্কেট নিয়ে কাজ করি, লেখালেখি করি, এনসিসি ব্যাংকের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ব্যাংকটা সম্পর্কে ওই আস্থার জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের ডেন্ট হয়নি। রিজনটা কি? আপনার কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করেছেন এই ক্রিটিক্যাল সময়ে, যেটা আপনাদেরকে এই আস্থার জায়গাটা আর একটু মজবুত করতে পেরেছেন আপনারা? আমাদের শক্তির কয়েকটা জায়গা রয়েছে, যেমন আমাদের কর্পোরেট সুশাসনটা, আমরা উন্নত কর্পোরেট সুশাসন যেটাকে বলা যায় সর্বোত্তম প্র্যাকটিসটাই আমরা করি। আমাদের ঝুঁকি ব্যবস্থাপনাও বেশ রোবাস্ট সিস্টেম আমরা ফলো করি ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে, যার ফলে আমাদের অ্যাসেট কোয়ালিটি অনেক ভালো। আমাদের বর্তমানে ব্যাংকিং সেক্টরের তুলনা করলে দেখা যায় যে আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। আমাদের এনপিএল মাত্র গত ডিসেম্বরে এন্ডে ছিল 4.12%, যার ফলে দীর্ঘদিনের কাস্টমারদের আস্থাভিত্তিক সেবা দেওয়াতে, আমাদের প্রতি ইভেন অ্যাসেট কোয়ালিটি ভালো থাকাতে আমাদের প্রতি কাস্টমারদের আস্থা দিনের পর দিনই বেড়ে চলেছে। আরেকটা বড় ব্যাপার আমি যেটা বলতে চাই যে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বোর্ড অফ ডিরেক্টরস, যারা আমাদের সার্বক্ষণিক আমাদেরকে তারা যথাযথ কৌশলগত নীতি দিক নির্দেশনা দিয়ে থাকেন, যেটা আমাদের দীর্ঘস্থায়ী স্থিতিশীল পরিবেশ পজিশনকে বজায় রাখার জন্য এটা রিয়েলি হেল্পফুল। তার উপরে আমাদের যে কর্মী বাহিনী রয়েছে, তারা দক্ষ, তার সাথে কাস্টমার কেন্দ্রিক সেবা, কাস্টমার ডিজায়ার্ড সার্ভিসটা তারা দক্ষতার সাথে দ্রুততম সময়ের মধ্যে দিচ্ছে। সব মিলেই আমাদের প্রতি কাস্টমারদের আস্থা, যেহেতু পুরনো ব্যাংক, এটা সেকেন্ড জেনারেশন একটা ব্যাংক, কাজে এখানে একটা লয়াল কাস্টমার বেসও রয়েছে, যেটা আমাদের এই বেসটা যে আমাদের ওভারঅল বিজনেস ভালো হওয়াতে, অ্যাসেট কোয়ালিটি ভালো হওয়াতে, কর্পোরেট সুশাসন থাকাতে এই কাস্টমারের আস্থাটা আরও বেড়ে চলেছে। স্যার, আপনি বলছেন 4 পয়েন্ট কত বলেন? 12, যেখানে মার্কেটের হচ্ছে 30+, তো সেইখানে আপনার 4.12 যে ট্রেমেন্ডাস জব দ্যাট ইউ ডান। এখন একটা বিষয় সামনে স্যার, যদি বলি স্যার, আপনারা তো প্রতিনিয়ত আপনারা চেঞ্জ করছেন, আপগ্রেড করছেন নিজেদেরকে, যাতে করে ক্লায়েন্টদেরকে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন।
সেক্ষেত্রে সামনের দিকে আপনাদের প্ল্যানটা কি এনপিএল ইস্যুটা নিয়ে? আপনি ধরেন যদি আমি বলি যে এই বছর শেষে বা পরের বছর শেষে আপনি কোথায় দেখতে চান? আমাদের বোর্ড অফ ডিরেক্টর সবসময় তারা ফিল করেন যে অ্যাগ্রেসিভ লেন্ডিং না করে সবসময় একটা ব্যালেন্সড গ্রোথ এবং দেখে শুনে আমাদের মানে cautious way তে পোর্টফোলিওকে যাওয়া। কশাস ওয়েতে আমাদের পোর্টফোলিও এক্সপানশনের ব্যাপারটা ওনারা সবসময় আমাদেরকে অ্যাডভাইস করেন। আর আমাদের সবসময়ের একটা প্রায়োরিটি ফোকাস যে আমাদের অ্যাসেট কোয়ালিটি মেনটেনের জন্য আমরা সবসময় সচেতন। অ্যাপ্রাইজালের ক্ষেত্রেই আমরা রোবাস্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করাতে আমাদের শুরুতেই আমরা ভালো কাস্টমার বুক করে থাকি। তার উপরেও আমাদের যেটা রয়েছে আর্লি ওয়ার্নিং সিগন্যাল আমরা আমাদের ব্যাংকে আমরা এটা প্রতিষ্ঠা করেছি, যার ফলে কোনো কাস্টমারের খারাপের দিকে যাওয়ার আগে আমরা তাদেরকে ডিটেক্ট করা, পাশাপাশি তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, সব মিলেই আমাদের অ্যাসেট কোয়ালিটি এখন যে অবস্থা রয়েছে আমরা ফিল করি যে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে হয়তো কিছু কিছু কাস্টমারের রিপেমেন্টের উপর একটা চাপ আসে, কিন্তু যেহেতু আমরা ফিল করি যে আমাদের অ্যাসেটের মধ্যে কোনো ফিকটিশাস অ্যাসেট বা কি বলা যায় কাগজের লোন নাই, কাস্টমার ভালো কাস্টমার, সাময়িকভাবে হয়তো কারো আর্থিক চাপ চাপের মধ্যে থাকতে পারে, কিন্তু এগুলো আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে এগুলোকে ওভারকাম করা এবং অ্যাসেট কোয়ালিটি আমরা মেনটেন করে যেতে পারবো। অ্যাসেট কোয়ালিটি আমাদের টার্গেট হলো ইন্ডাস্ট্রিতে আমরা হাইয়েস্ট লেভেলের অ্যাসেট কোয়ালিটি মেনটেন করবো, তার মানে লোয়েস্ট লেভেলে আমরা এনপিএল এবং এটা বিলো 3-তে, এখন 4-এর একটু সামান্য উপরে আসে, এটা বিলো 3-তে আগামী সময়ে আনার আমাদের সামনের বছর এই বছরই আমাদের টার্গেট। কিন্তু আমাদের ওভারঅল পরিস্থিতি যদি ব্যবসা বাণিজ্য পরিস্থিতি একটু ইমপ্রুভ করে, ব্যবসা বাণিজ্যের গতি বাড়ে, এটা তো সম্পূর্ণ নির্ভর করছে ভালো কাস্টমারও অনেক সময় খারাপ হয়ে যায়। আজকে ক্যাশ ফ্লোর ক্রাইসিস, ক্যাশ ফ্লো প্রেশারের কারণে রিপেমেন্ট দিতে পারছে না। আমরা ফিল করি এই বছরের শেষের দিকে আমরা এই পজিশনটা এনশিওর করতে পারবো। আচ্ছা স্যার, আপনি স্যার বললেন স্যার যে আপনারা খুব কশাস ওয়েতে ইনভেস্টমেন্টে যাচ্ছেন, আপনারা এক্সপানশন করছেন। স্যার আমি যদি স্যার আপনার ইনভেস্টমেন্ট মিক্সটাকে চিন্তা করি, স্যার এই কথাটা বলছি এই কারণেই অনেকগুলো ব্যাংক তারা এখন যেটা করছে যে যেহেতু প্রাইভেট সেক্টরের ক্রেডিট ডিমান্ড কম বা প্রাইভেট সেক্টরের ক্রেডিট দিতেও তারা সাহস পাচ্ছে না বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, তারাও অনেক কশাস। সেই জায়গাটা থেকে আমি যদি স্যার ইনভেস্টমেন্ট যদি প্রপার ওয়েতে না করি, রিটার্নটা আসবে কোত্থেকে? সেক্ষেত্রে স্যার আপনাদের ইনভেস্টমেন্ট মিক্সটা কীরকম? আপনাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট ফোকাস কীরকম হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ডস যেখানে সিকিউরিটি ইনভেস্টমেন্ট উইন্ডো, সেই জায়গায় আপনারা কী পরিমাণ ইনভেস্টমেন্ট করছেন স্যার? এই রেশিওটা কীরকম, এই ওভারঅল নিয়ে যদি আমাদেরকে একটু শেয়ার করেন। এইটা ঠিক যে বিগত সময়ে অনেক ভালো ব্যাংক ইনভেস্টমেন্ট ট্রেজারি বিল বন্ডে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, আমরাও বাড়িয়েছি, আমরা মার্কেটের বাইরে না। কিন্তু এইটা না যে আমরা প্রাইভেট সেক্টরের ক্রেডিটকে উপেক্ষা করে আমরা এই কাজটা করেছি। আমরা যেহেতু ভালো ব্যাংক, আমাদের এই সময়ে ডিপোজিটের খুব ভালো গ্রোথ হয়েছে, কিন্তু ক্রেডিটের চাহিদা কম ছিল, যার ফলে এক্সেস লোনাবল ফান্ড যেটা ছিল, এক্সেস ইনভেস্টেবল ফান্ড, আমার তো অপশন, আমাকে সেটাকে প্রপার ইউটিলাইজেশন করা, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করাই আমার দায়িত্ব। কাজে আমরা এটা এক্সেস ফান্ডটাকে আমরা ট্রেজারি বিল বন্ডে আমরা প্লেস করেছি। এটা আমার পোর্টফোলিওটাকে, এক্সিস্টিং পোর্টফোলিওর গ্রোথটাকে আমরা হ্যাম্পার করে না করেই এই কাজটা করতে পেরেছি, যেহেতু আমার এক্সেস ডিপোজিট ছিল। ব্যালেন্স ওয়েতেই আমাদের এখন পর্যন্ত আমরা যেভাবে পোর্টফোলিও, আমাদের ইভেন মার্কেটের লোনের গ্রোথ ছিল না, কিন্তু আমাদের গ্রোথ ছিল। আমাদের গত বছর প্রায় 10%-এর মতো আমার লোন অ্যাডভান্সের গ্রোথ ছিল, এবং আমরা বেশ ভালো কর্পোরেট কাস্টমার। আমাদের ডিপোজিটের গ্রোথ ছিল 17%। সেইখানে অনেক বেশি, যার ফলে আমার যেহেতু 10% আর এখানে 17%, আমার এই গ্যাপে রুম আছে। আমাদের এখন পর্যন্ত যেহেতু মার্কেটে ক্রেডিট চাহিদা কম, আমাদের এডি রেশিও মানে আমার পারমিজিবল ম্যাক্সিমাম সিলিংয়ের অনেক নিচে আছে, যার ফলে আমার তো এক্সেস ফান্ড আছে, যেটাকে আমাকে ট্রেজারি বিল বন্ডে এটা ইনভেস্ট করার বিকল্প নাই। শুরুতে যেটা বললেন যে আপনারা প্রথমে ক্ষুদ্র মাঝারি ছিলেন, তারপরে সেখান থেকে আপনারা কর্পোরেট কোয়াইট লার্জ যাচ্ছেন। সেক্ষেত্রে স্যার আপনারা যেহেতু এই বর্তমান প্রেক্ষাপটে আপনাদের প্ল্যান আছে কিনা সামনের বছরগুলোতে আপনারা কোনটা ফোকাস করতে যাচ্ছেন? কারণ অনেকগুলো ব্যাংক স্যার যেটা করতেছে, কেউ করতেছে হচ্ছে আপনার এখন লার্জ থেকে তারা এখন এসএমইতে চলে আসতেছে, সিএমএসএমইতে চলে আসতেছে, কারণ তারা ইনভেস্টমেন্টের রিস্কটাকে
মানে কনসেন্ট্রেশন অফ রিস্কটাকে তারা ডাইভার্সিফাইড করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি? আপনি ঠিক বলেছেন যে আমরা মার্কেটের বাইরে না, মার্কেটের যে ট্রেন্ডটা আছে যে রিস্ক ডাইভার্সিফিকেশনের জন্য আপনার এসএমই রিটেল ফোকাস দিচ্ছে সব ব্যাংকে, আমরাও এসএমই রিটেল ফোকাস ব্যাংক শুরু থেকেই ছিলেন আপনারা? শুরু থেকেই ছিলাম, এখনও আছে, কিন্তু একটা সময় আমরা কর্পোরেট কাস্টমারদেরকে কখনোই আমার পোর্টফোলিওতে আমরা ইনক্লুড করি নাই। এখন কর্পোরেট কাস্টমার ফোকাস এবং এইখানে সব যেখানে আমার প্রায়োরিটি সেক্টর, প্রায়োরিটি অর্থনীতির ক্ষেত্রে প্রায়োরিটি সেক্টর যেগুলো রয়েছে, বিশেষ করে আমার কিন্তু এখন মেইন ফোকাস হচ্ছে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং বেসগুলো, হ্যাঁ। ফাইন্যান্স করা, এবং আমাদের গত বছর এক্সপোর্টের গ্রোথ ছিল প্রায় 40%-এর মতো। এটা একটা লাউডেবল গ্রোথ, এবং আমরা বেশ ভালো কর্পোরেট এক্সপোর্ট ওরিয়েন্টেড কাস্টমারকে অনবোর্ড করেছি। কাজেই আমাদের ফোকাস না যে আমরা এসএমই রিটেল থেকে সরে আসছি, এসএমই রিটেল পোর্টফোলিওতে তো থাকবেই, এবং এটার নির্দিষ্ট গ্রোথ আমরা লক্ষ্যমাত্রা এটা অ্যাচিভ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের ফোকাস হচ্ছে আমাদের কর্পোরেট বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দেওয়া, এবং জব ক্রিয়েশনের জন্য আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দেওয়ার বিকল্প নাই। এবং আমার ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের মূল সোর্স হচ্ছে আমার এক্সপোর্ট, ওয়ান অফ দ্য মেইন সোর্স এক্সপোর্ট। কাজে পাশাপাশি আমরা রেমিটেন্সকেও গুরুত্ব দিচ্ছি। আর আমরা রিসেন্ট টাইমে আর্থিক অন্তর্ভুক্তি যেটা বলা হয় যে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমরা এসএমই, উইমেন ব্যাংকিং, আমাদের মার্জিনাল কৃষকদের, ইভেন স্টুডেন্ট ব্যাংকিংয়ের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের এখানে আমরা প্রায়োরিটি বেসিসে কৃষি লোনটা দিয়ে থাকি, যেটা আমাদের যে নির্ধারিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে নির্ধারিত লক্ষ্যমাত্রা আমাদেরকে যেটা দেওয়া হয়, তো আমরা এই লক্ষ্যমাত্রা সবসময় অর্জন করি। ইসলামিক ব্যাংকগুলো নিয়ে 5টা ব্যাংক অলরেডি আমি আসতেছি স্যার বিষয়টাতে। 5টা ব্যাংকগুলোতে মার্জিংয়ের একটা প্রক্রিয়া চলতেছে, এবং এইটাকে মার্চ করে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু এই সমস্ত ব্যাংক অনেক ক্লায়েন্ট আছে, অনেক ডেপোজিটর আছে, তারা স্যার ভালো ক্লায়েন্ট, কিন্তু সমস্যা হচ্ছে যখন এই প্রবলেমটা তৈরি হলো, তারা এখন মার্কেটে অন্য কোথাও স্পেসটা পাচ্ছিল না, কারণ আমার তো ইনস্ট্রুমেন্টগুলো সবগুলো ব্যাংকে নেই। তো এই কাস্টমারকে অনবোর্ড করার জন্য অনেকগুলো কমার্শিয়াল ব্যাংক, তারা ওই সময়টাতে তারা ইসলামিক ব্যাংকিংয়ে মনোযোগটা বাড়ালো। তারা ইসলামিক ব্যাংকিং উইন্ডো করলো বা একটা কর্নার করলো, তার মাধ্যমে ওই ব্যাংকগুলোকে তারা অনবোর্ড করার চেষ্টা করছে, এবং অনেকগুলো ব্যাংক মোটামুটি ভালো এই এরিয়া থেকে ভালো ডিপোজিট পাচ্ছে। আপনাদের স্যার কী অবস্থাটা, বা আপনারা এই সেগমেন্ট নিয়ে আপনারা কী ভাবছেন? মূলত ইসলামী ব্যাংকের জন্য আমরা রিসেন্ট টাইমে যে বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাথেও আমরা ওনাদের সাথে আলাপ করে একটা গ্রিন সিগন্যাল পেয়েছি। তো এটা এখনকার ইস্যু না, এটা আসলে আমাদের আরও অনেক পুরনো একটা ইস্যু। আমাদের 2016-19 এই সময়টা 16 থেকে 19-এর মধ্যে একাধিকবার আমরা বাংলাদেশ ব্যাংকে এটা নিয়ে অ্যাপ্রোচ আমাদের বোর্ড থেকে করা হয়েছিল, কিন্তু আমরা এটার ব্যাপারে পজিটিভ কোনো সিগন্যাল পাই নাই। কাজেই না যে আমার মার্কেটে ক্রাইসিস তৈরি হয়েছে বা অপরচুনিটি আছে আমি সেইখানে যাচ্ছি, আমাদের এটা বোর্ডের মাইন্ডসেট যে আমরা ইসলামী ব্যাংকিং করব। কাজেই এটা আমাদের আদর্শিক একটা ইস্যু না যে ব্যবসা স্ট্র্যাটেজি। আর এই রিসেন্ট টাইমে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এটা গ্রিন সিগন্যাল পেয়েছি, যার ফলে আমরা ইসলামী ব্যাংকিং অপারেশনটা আমার এটা শরিয়া আইন মোতাবেক যেন আমরা যথাযথভাবে এই কনভার্সনটা করতে পারি, এটার জন্য বাংলাদেশ ব্যাংকের পারমিশন পাওয়ার পরে আমাদের একটা প্ল্যান যেটা সাবমিট করতে হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সেটা হলো আমরা 3 থেকে 4 বছরের মধ্যে গ্রাজুয়ালি শিফট করব। তার আগে আমাদের ইসলামী ব্যাংকিং অপারেশন আরও কিছু নতুন শাখাগুলো সব ইসলামিক ব্যাংকিং মোডে করব। আমাদের এক্সিস্টিং বড় ব্রাঞ্চগুলোতে আমরা উইন্ডো করব, যার ফলে নতুন কাস্টমার অনবোর্ডিংটা যাতে আমরা ইসলামিক মোডে করতে পারি, আর এক্সিস্টিং কাস্টমারও গ্রাজুয়ালি আমরা শিফট করতে পারি। এইভাবে আমরা আগাচ্ছি। এইভাবে তার মধ্যে বাই 2030 আমার টার্গেট হলো এখন থেকে 4 বছর ম্যাক্সিমাম পিরিয়ড, তাহলে 2030 পরে। আর আবার বলি, এটা আমাদের আসলে ব্যবসায়িক কৌশল না, এটা আমাদের আদর্শিক, আমার বোর্ডের একটা আদর্শিক একটা বিষয়। আমরা ইসলামী ব্যাংকিংয়ে যাব। স্যার এটা ভালো লাগলো শুনে। স্যার একটা বিষয় সেটা হচ্ছে স্যার, ইনভেস্টমেন্ট তো একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইনভেস্টমেন্ট করলে আপনি রিটার্ন পাবেন, রিটার্ন পেলে আপনাকে ব্যবসাটাকে প্রসারিত করতে পারবেন। স্যার ইনভেস্টমেন্টটা যদি প্রপার পরিবেশে না থাকে,
বা রিটার্ন যদি ঠিক মতো না আসে, আপনি কিছুক্ষণ আগেও বললেন প্রাইভেট সেক্টর ক্রেডিটের ডিমান্ড কম, তো ডিমান্ড যদি কম থাকে তাহলে নেট ইন্টারেস্ট মার্জিনটা তো এফেক্টেড হবে। এটা হচ্ছে ব্যাংকের একটা কাইন্ড অফ হার্ট। তো সেই জায়গার থেকে যদি আপনার স্যার ইনভেস্টমেন্ট প্রপার না থাকে, আপনি রিটার্ন না পান, তাহলে স্যার ব্যবসাটা প্রসারিত করবেন কীভাবে? এই এই সিচুয়েশনে স্যার আপনাদের ব্যাংকটাকে আপনারা কীভাবে ভাবছেন যে কোন কোন এরিয়াতে বিশেষ করে যেখানে আমি ইনভেস্টমেন্ট করব, যাতে করে ব্যাংকের গ্রোথটাও ঠিক থাকবে এবং অ্যাসেটটাও ঠিক থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার ব্যবসার এক্সপ্যানশনটাও হবে? থ্যাংক ইউ। যে এই সময়টা আসলে প্রত্যেকটা ব্যাংকেরই নেট ইন্টারেস্ট মার্জিন চাপের মুখে আছে, যেহেতু আপনার ইন্টারেস্ট রেট, ক্রেডিটের ডিমান্ড না থাকাতে আমার লেন্ডিংয়ের রেট কমে যাচ্ছে, কিন্তু ওইভাবে ডিপোজিটের রেট কমছে না, কারণ এখন তো ইনফ্লেশন অনেক হাই, যার ফলে সবাই নেট ইন্টারেস্ট মার্জিনটা যেহেতু সবার চাপের মুখে, আমরা এই ক্ষেত্রে লেন্ডিং নির্ভরতা কমিয়ে আমরা অন্যান্য ফি বেসড, কমিশন বেসড আর্নিংয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের ফান্ড কস্ট কমানোর জন্য আমরা গুরুত্ব দিচ্ছি লো কস্ট নো কস্ট ফান্ড মোবিলাইজেশন বাড়ানোর জন্য, এবং এইটার জন্য আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোতে ফাইন্যান্সিংটা বেশি ফোকাস দিচ্ছি। এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে অনেক নন ইন্টারেস্ট আর্নিংয়ের অনেক সুযোগ রয়েছে, কাজে এই দিকে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য আমরা যেটা আগে বলেছি যে আমরা মার্জিনাল জনগোষ্ঠীতে আমাদেরকে মাইক্রো ফাইন্যান্সের জন্য আমরা মাইক্রো ফাইন্যান্স এক্সটেনশন করার জন্য আমরা কাজ করছি, এবং আমরা সহসাই অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা ন্যানো লোন চালু করতে পারবো। আমরা রিটেল ফোকাস বাড়াচ্ছি, কার্ড সার্ভিস আমাদের বিগত সময়ের তুলনায় রিসেন্ট টাইমে আমাদের অনেক বেশি ফোকাস আমরা বাড়িয়েছি, কাজে আমাদের ইন্টারেস্ট মার্জিন, নেট ইন্টারেস্ট মার্জিনের যে প্রেশারটা যাচ্ছে সেটা সেটা উত্তরণের জন্য আমাদের কমিশন বেসড আর্নিং বাড়ানো, লো কস্ট ফান্ড বেস বাড়ানো, এবং আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের যেহেতু ইনভেস্টেবল ফান্ড এক্সেস অনেক ইনভেস্টেবল ফান্ড আছে, সেটা আমরা ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করছি। স্যার আপনি স্যার বললেন যে সেটা কাঁচা এবং নো কস্ট এটা বাড়ানোর জন্য, আপনার স্যার এই ডিপোজিট মিক্সটার মধ্যে হাই কস্ট এবং লো কস্টের রেশিওটা কীরকম? আমাদের টার্গেট যদিও আমাদের এখন পর্যন্ত 45-55 রয়েছে, আমাদের সামান্য হাই কস্ট সামান্য কিছু বেশি আছে, কিন্তু আমাদের এটা টার্গেটটা আমরা আগামী বছর থেকে এটা 50-50 করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা ব্যালেন্স অ্যাপ্রোচ হবে আমাদের, যার ফলে আমরা বিভিন্ন ইন্টারভেলে বছরের কয়েকটা ইন্টারভেলে কয়েকটা আমরা ক্যাম্পেইন করি, কাঁচা ক্যাম্পেইন, শুধু কাঁচা ডিপোজিট গ্রোথের জন্য এই ক্যাম্পেইনটা করা হয়। স্যার একটা জিনিসটা সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এটা তো স্যার একটা হাইলি ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা যে আমরা আছি, এবং যেহেতু আমাদের এইখানে যে হাই টেক সেভি পপুলেশনের সংখ্যা কিপস গ্র্যাজুয়ালি গ্রোয়িং আপ, হুইচ ইজ এ গুড থিং ফর অল অফ আস। তো এই জায়গার থেকে স্যার আমাদের তো রেডি হতে হবে। আমাদের যদি যারা ক্লায়েন্ট, যাদেরকে আমরা ভাবছি যে ফিউচার ক্লায়েন্ট, তারা কারা? তারা হচ্ছে ইয়াং জেনারেশন, তারা হাইলি টেক সেভি পপুলেশন। তাদেরকে যদি আমি আমার ব্যাংকে অনবোর্ড করতে চাই, তা আমাদেরকে তাদের স্মার্টনেসের সাথে যেতে হবে, এবং বরঞ্চ তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে আমাকে কাটিং এজ টেকনোলজি আনতে হবে, যাতে করে তারা ব্যাংকে না এসেও তারা ব্যাংকিং অপারেশন চালাতে পারে, কমফোর্ট ফিল করে। তো সেই জায়গা থেকে স্যার আপনাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের আপনাদের প্ল্যানটা কী? যে আপনারা কীভাবে দেখছেন পুরা এই যে ফিউচার যে ক্লায়েন্ট বেস যেটা হবে, তাদের বিষয়টা আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন এই আপনাদের অপারেশন? রিসেন্ট টাইমে এনসিসি ব্যাংক ডিজিটাল রূপান্তরকে ফোকাস করে অনেক কাজ করেছে। আমরা ফিল করি যে আপনার কথায় আমার বলতে হয় যে ব্যাংকিং আসলে শাখা নির্ভর কোনো সার্ভিস এখন আর না, এটা বলা যায় যে এখন ইন্টিগ্রেটেড ডিজিটাল ইকোসিস্টেম, যেখানে আপনার পুরো ব্যাপারটাই এখন আমাদের, যেমন এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রিসেন্ট টাইমে এই ইনফ্রাস্ট্রাকচার অংশ হিসাবে কর্পোরেট কাস্টমারদের জন্য ইন্টারনেট ব্যাংকিং, যেটা আমাদের এখানে এনসিসি আইকন আমরা চালু করেছি। কর্পোরেট কাস্টমাররা তাদের অফিসের থেকেই অনেক সার্ভিস তারা নিজেরাই নিতে পারেন, ব্যাংকিং সার্ভিস। আমাদের রিটেল কাস্টমারদের জন্য আমরা এনসিসি অলওয়েজ এটা ইন্ট্রোডিউস করেছি। এনসিসি অলওয়েজে আমাদের রিটেল কাস্টমাররা তাদের ব্যাংকে না এসেও অনেক সার্ভিস তারা ব্যাংকিং সার্ভিস নিতে পারে। আমাদের সেলফ সার্ভিস পোর্টাল আছে,
আমাদের ডিজিটাল অনবোর্ডিংয়ের ব্যবস্থা আছে। এগুলো আমাদের বিগত সময়ে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ আমরা করেছি যাতে করে আমরা প্রযুক্তি নির্ভর সেবাটা আমরা দিতে পারি, এবং কাস্টমারের সন্তুষ্টি এখন প্রযুক্তির উৎকর্ষতার উপরেই নির্ভর করছে। কাস্টমারের সন্তুষ্টি, কাস্টমার ডিলাইট যেটা বলা হয়, বা কাস্টমারের আপনার অভিজ্ঞতাটাকে যেন আরও ভালো অভিজ্ঞতা আমরা দিতে পারি, সেটার জন্য আমরা প্রযুক্তিকে অনেক বেশি ফোকাস দিচ্ছি। এবং আগামীতেও এই আরও বেশি আমাদের প্রযুক্তি নির্ভর সার্ভিস, ডেটা অ্যানালিটিক্স, আমাদের যেটা এআই বেসড সার্ভিস যেটা রয়েছে, ফিনটেক ইন্টিগ্রেশন থেকে শুরু করে আমাদের আমরা এই কাজগুলো করার জন্য আমরা অব্যাহতভাবে আমরা কাজ করে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে শুধু প্রযুক্তি শুধু সার্ভিসের জন্যই না, প্রযুক্তি এখন কিন্তু আমাদের কি বলা যায় যে এটা হলো আপনার দ্রুত, নিরাপদ এবং আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা তাকে সার্বক্ষণিক তার টাকা ব্যাংকে জমানো টাকার উপর তার যেন সার্বক্ষণিক একটা এক্সেস থাকে। কাজে ব্যাংকিংটা হচ্ছে আমরা ফিল করি যে সবার জন্য এবং উন্মুক্ত সার্ভিস। ব্যাংকে একজন কাস্টমার তার আমানতের উপর সার্বক্ষণিক তার যেন কন্ট্রোলটা পায়, এইভাবে আমরা এটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। না, এটা গুড থিং স্যার। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার, এনসিসি ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের ওয়ান অফ দ্য 10 সাস্টেনেবল ব্যাংকস। সেক্ষেত্রে স্যার আপনারা যে সাস্টেনেবল ব্যাংকস হলেন, এর পেছনের গল্পটা যদি আমাদেরকে বলেন, কোন বিষয়গুলো আপনারা বেশি ফোকাস করেছেন টু মানে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য? সাস্টেনেবল ব্যাংক বলতে শুধু গ্রিন ফাইন্যান্স বা সাস্টেনেবল ফাইন্যান্স ইস্যুটা না, তারপর আমরা বলতে পারি যে আমরা বিগত সময়ে গ্রিন ফাইন্যান্স এবং সাস্টেনেবল ফাইন্যান্সে অনেক বেশি গুরুত্ব দিয়েছি, এবং এখানে আমাদের গ্রোথ পার্সেন্টেজ অনেক ভালো। আমাদের এখন আমরা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স যখন আমাদের কাছে প্রপোজাল আসে, আমরা প্রথমেই দেখি এটা গ্রিনের আন্ডারে পড়ে কিনা, এবং কাস্টমারদেরকে আমরা উৎসাহিত করার জন্য অনেক আমাদের অফিসারদেরকে উৎসাহিত করার জন্য, যেমন আমরা এখানে সেমিনার ওয়ার্কশপ বছরে একাধিক টাইম আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলে, তেমনই আমরা কাস্টমারদেরকে অ্যাওয়ারনেসের জন্য, কাস্টমার অনবোর্ডিংয়ের সময়, কাস্টমার ইন্টারাকশনের সময় ফার্স্টে আমরা তাদেরকে অ্যাডভাইস করি তাদের প্রজেক্টটা যেন গ্রিনের আন্ডারে তারা অ্যারেঞ্জ করতে পারে। কাজে গ্রিন ফাইন্যান্সটা আমরা প্রায়োরিটি দিচ্ছি। তার বাইরেও আপনি আমাদের ওয়ান অফ দ্য টপ 10 সাস্টেনেবল ব্যাংকের ক্রাইটেরিয়ার কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। একটা রয়েছে যে আপনার কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি, যেহেতু আমার অ্যাসেট কোয়ালিটি ভালো। আপনারা জানেন যে এনসিসি ব্যাংকের, যেহেতু আমি আগেই বলেছি যে 4.12% আমাদের এনপিএল রেশো, তার মানে আমার অ্যাসেট কোয়ালিটি ভালো। আমার রিসেন্ট টাইমে আপনারা দেখেছেন যে অল্প কিছু ব্যাংকই ডিভিডেন্ড দিতে পেরেছে। আমরা সময় মতো বুক ক্লোজ করা প্লাস ডিভিডেন্ড দেওয়া, এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো ডিভিডেন্ড দিয়েছি। কাজে এই সব মিলেই আমাদের সাস্টেনেবল ব্যাংক হিসাবে আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত হয়েছি। এখানে আরেকটা ইস্যু না বললেই না, আমাদের গভর্নেন্স প্র্যাকটিস, আমাদের লেন্ডিং অ্যাক্টিভিটিস ফেয়ার, এবং আমরা প্রফেশনালি লেন্ডিংয়ের ব্যাপারে ডিসিশন নিই। এখানে কোনো রকম ইন্টারফেয়ারেন্স নাই, যার ফলে আমাদের অ্যাসেট কোয়ালিটিতে কোনো রকম ব্যাড লোনের মিসম্যাচ নাই, ব্যাড লোন নাই, কাগজের লোন নাই। সব মিলেই আমাদের মানে সাস্টেনেবল ব্যাংক হিসাবে আমরা, এর বাইরেও আমাদের সাস্টেনেবল ব্যাংক হিসাবে স্বীকৃতি, এটা একটা বড় স্বীকৃতি। আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যেন আমাদের এই সাস্টেনেবিলিটি রেটিংয়ের কারণে না, এটা আমাদের দায়িত্ব, যেহেতু আমরা সাস্টেনেবল ব্যাংক হিসাবে স্বীকৃত হয়েছে। আমাদের প্রত্যেকটা আমরা এনভায়রনমেন্টের ইস্যুতে আমরা অনেক বেশি সিরিয়াস। আমরা পেপারলেস ব্যাংকিং, ক্যাশলেস ব্যাংকিংয়ের জন্য যেমন আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আমাদের ডিজিটাল অনবোর্ডিং, ডিজিটাল ব্যাংকিংটা অনেক বেশি ইদানিং এটার গ্রোথ ভালো হচ্ছে। তার বাইরেও আমাদের সিএসআর অ্যাক্টিভিটিসগুলো আমরা সাস্টেনেবিলিটি লিঙ্ক আমরা ইস্যুগুলোকে আমরা প্রাধান্য দিই। যেমন আমাদের এই বছর, আমাদের গত 2 বছরে আমাদের সিএসআর অ্যাক্টিভিটিসের একটা মূল অ্যাক্টিভিটি ছিল যে আমরা ট্রি প্লান্টেশন। আমাদের যে যতগুলো ব্রাঞ্চ আছে, আমাদের এখন 142টা ব্রাঞ্চ, এই বছর আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে 100 করে গাছ আমরা লাগানোর ব্যবস্থা করেছি, স্টুডেন্টদের মধ্যে বিতরণ করব। তার মানে এই বছর আমাদের 14,000+ আমরা
গাছ লাগানোর ব্যবস্থা করেছি। এর বাইরে আমাদের নর্থ সিটি কর্পোরেশনের একটা অংশ একটা এনজিওর সাথে পার্টনারশিপের মাধ্যমে সেখানে আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে পুলিশ বাজার থেকে শুরু করে আমাদের রামপুরা মোড় পর্যন্ত এইখানে আইল্যান্ডে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করবো। এখানে গ্রিন এবং ক্লিন এনভায়রনমেন্ট মেনটেন করার আমরা ব্যবস্থা করব। এর বাইরেও আমাদের সাস্টেনেবিলিটির উপরে আমাদের একটা রিপোর্ট আমরা প্রত্যেকবার বের করি, যেটা আমাদের ফেয়ার ডিসক্লোজার টু আওয়ার স্টেক হোল্ডার, যে আমরা সাস্টেনেবল অ্যাক্টিভিটিসগুলো কী করি। পাশাপাশি আমাদের এমপ্লয়ীদের মধ্যে আরও অ্যাওয়ারনেস গ্রোথের জন্য আমরা এই ইস্যুগুলো আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, যে আমরা সাস্টেনেবল ব্যাংক হিসাবে আসি এবং এটা এই পজিশনটা ধরে রাখতে চাই। স্যার আপনি স্যার কিছু শুরুতে বললেন স্যার আপনাদের এক্সপোর্ট গ্রোথটা হচ্ছে 40%, ইম্পোর্ট গ্রোথটা কত? ইম্পোর্ট গ্রোথটা আমাদের গত বছর যদিও একটু কম ছিল 6%, কিন্তু এই বছর আবার 30% গ্রোথ হয়েছে। ও 30%। এই যে এপ্রিল পর্যন্ত আমাদের মানে গ্রোথ গত এপ্রিলের তুলনায় এই এপ্রিলের গ্রোথ ছিল 30%। আর স্যার রেমিটেন্সের গ্রোথ? রেমিটেন্সের গ্রোথ আমাদের গত বছর একটু কম ছিল, আবার এই বছর বাড়তেছে। গত বছর মূলত রেমিটেন্সটা আমাদের রেটের কারণে আমরা রেমিটেন্সটা ওইভাবে মানে অ্যাগ্রেসিভ নেটিংটা করেন না, অ্যাগ্রেসিভভাবে আমরা রেমিটেন্স নিতে পারিনি। কিন্তু বরাবর আপনারা জানেন যে এনসিসি ব্যাংক টপ 10 রেমিটেন্স আর্নিং ব্যাংক হিসেবে আছে। তো এই পজিশনটা গত বছর আমাদের ধরে রাখতে পারিনি, কিন্তু আবার এই বছর আমাদের রেমিটেন্সের গ্রোথ ভালো। তার মানে আপনাদের স্যার ফরেক্স নিয়ে আপনাদের কোনো টেনশন নাই? না, আমাদের আলহামদুলিল্লাহ ব্যাংক সাস্টেনেবল হওয়ার আরেকটা কারণ যেগুলো বলতেছিলাম, যে কতগুলো প্যারামিটার, যেমন আমাদের কখনো ডিপোজিটের লিকুইডিটি ক্রাইসিস হয় নাই, আমাদের কখনো ফরেন এক্সচেঞ্জের প্রেশার ছিল না। এই সময়ে যেখানে মার্কেটে অনেক ব্যাংকই ফরেন এক্সচেঞ্জের একটা ক্রাঞ্চ সিচুয়েশন ফেস করেছে, আমাদের তো ফরেন এক্সচেঞ্জে কখনোই আমাদের একটা সিঙ্গেল পেমেন্ট ডিলে হয় না, যার ফলে এই সময় আমাদের 46 করেসপন্ডেন্ট ব্যাংকের কাছে আমাদের প্রায় 700 মিলিয়ন আমাদের একটা ক্রেডিট লাইন আমরা এনজয় করি। সেটা ওনারা সাবস্টেন্সিয়ালি বাড়িয়েছে অনেক ব্যাংক। এখন আমাদের ক্রেডিট লাইন 800 এবং আরও কিছু অ্যাক্টিভলি আমাদের ক্রেডিট লাইন বাড়ানোর চিন্তাভাবনা চলছে, এবং আমরা এডিবির থেকেও একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের এডিবির ক্রেডিট লাইন আমরা এনজয় করি। কাজেই আমাদের আর তারপর আরেকটা ইস্যু হচ্ছে আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি খুব ভালো মার্কেটে, ওয়ান অফ দ্য টপ, আমি বলবো টপ টিয়ারের মধ্যে আমরা আছি, যেটা আমাদের 15+ ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। গুড স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যেও। আশা করি আপনাদের যে প্ল্যান করেছেন সেই প্ল্যানটা অর্জন করতে পারবেন, সেই শুভকামনা রইল আপনাদের প্রতি। সামনে আশা করি আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদের সাথে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হব, এবং এনসিসি ব্যাংকের মতো অন্যান্য ব্যাংক যারা করে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আপডেট করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।